আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভালোবাসার ছায়া গল্পের 49 নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। পেরিয়ে যায় মাসখানি সময়। কথা ছিল এবার পিয়াস তাকে নিয়ে বাসায় চলে যাবে, তবে তা আর সম্ভব হয় না। ইরানের বিয়ে হয়েছিল রোজার মাঝে। এরপর একেবারে ঈদ কাটিয়ে পিয়াস তার কাজে ফিরেছে, তবে পিয়ার সাথে তার যাওয়ার সুযোগ হয়নি। যদিও পিয়া তার অনেক মন খারাপ হয়েছিল, তবে মানিয়ে নিয়েছে নিজেকে। পিয়াস আসার সময় যে শ্বশুর বাড়িতে আসলো, তারপর আর ঘটা করে বাবার বাড়ি যাওয়া হয়নি। ঈদের মাঝে পিয়াস সহ নিজে বাড়িতে ঘুরতে গিয়েছিল। সারাদিন থেকে পরিবারের সাথে সময় কাটিয়ে আবার চলে এসেছে। ধাপে ধাপে তার সমস্ত বইপত্র কাপড় চোপড় নিয়ে চলে এসেছে। এখন থেকে সে তার শ্বশুর বাড়িতেই থাকবে। পিয়াস ক্যাপ্টেনে ফিরেছে মাসখানিক পেল। লোকটা এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছে, আগের মতো নিজের কাজে যুক্ত হয়েছে। যদিও এখন তার কাজের প্রেশার কিছুটা কমেছে, কারণ সেবা তাদের ফোর্সের সবাই দায়িত্ব নিয়ে নিজেদের কাজ সামলেছে। তাদের ভিতরে অবস্থা ক্রিমিনালের অনেকটাই ধরা সম্ভব হয়েছে। এরা যে ভালো মানুষের আড়ালে যেভাবে সমাজের বিপদ হয়ে দাঁড়িয়েছিল, তাতে তাদের উচ্ছেদ না করলেও আরও সমস্যা বাড়ত। যদিও তা সম্পূর্ণ নিঃশেষ হয়নি, তবে একবার অভিযানে বাকিরা সতর্ক হয়ে গিয়েছে। বড় মাপের কয়েকজনে আটকা যাওয়া, বাকিরা ঠান্ডা হয়ে আছে। দিনগুলো আবার নিজের ছন্দে চলতে থাকে। ক্যান্টনমেন্টে পিয়াস তাদের রেগুলার ডিউটি ব্যবস্থা। হঠাৎ তার পিয়ার কথা মনে পড়ে। সারাদিনের মাঝে একবারও মেয়েটার খবর হয়নি। ফোন বের করে সেই দিন পিয়ার নাম্বারে কল দেয়। কিছুক্ষণ পর পিয়া রিসিভ করে বলে, ঘুম ঘুম কণ্ঠে বলে, কেমন আছেন মেজর সাহেব? তোমার কণ্ঠ শুনে ভালো বোধ করছে। ঘুমাচ্ছিলে নাকি? ওই তো বই নিয়ে বসেছিলাম তো, তাই আর কি ঘুম এসে চোখের পর্দা করা দিচ্ছে। খেয়েছো রাতে? কি রান্না করলে আজ? ভুল করে ফেলেছি আজকে, আবার লবণ ছাড়া ডাল রান্না করে ফেলেছি। পিয়াস হেসে ফেলে, হাসতে হাসতেই বলে, পরে আম্মু কি বলল? বকেছে আমার বউটাকে? একটু না। আপনার আম্মু আসলে শাশুড়ি হতেই পারেননি। শাশুড়িরা এত নরম কেমনে হয়? ওরা হবে দরজাল, কথায় কথায় বকাচকা করবে। তা না করে আপনার আম্মু নিজে গিয়ে লবণ দিয়ে আবার ডাল গরম করে এনেছেন। দেখতে হবে তো কার আম্মু। আসলে কি জানো পিয়া, বাবা চলে যাওয়ার পর আমার মায়ের আর শ্বশুর বাড়িতে জায়গা হয়নি। তখনও দাদি বেঁচে ছিলেন। মাকে কথায় কথায় বকাচকা করত। আম্মু অনেক মন খারাপ করত। স্বামীকে হারিয়ে শ্বশুর বাড়ি থেকে পাওয়া তাচ্ছিল্য আম্মুকে ভিতর থেকে ভেঙে দিয়েছিল। তখন আম্মু সব কথায় একমাত্র মানুষ ছিলাম আমি। আমাকে আম্মু বলতো, দেখিস পিয়াস, আমি তোমাদের বউদের দেখিয়ে দিব শাশুড়ি কেমন হতে হয়। তোদের বউকে কখনোই শাশুড়ি নিয়ে অভিযোগ করার সুযোগটাই দিব না। আম্মু সফল হয়েছেন। আসলে আপনার আম্মু অনেক ভালো মানুষ। ভালো তো তুমিও, দুজনেই ভালো বলেই তো একসাথে চলতে পারছ। আচ্ছা, এই পীড়িতের আলাপ সময় পাচ্ছেন কিভাবে? আপনার না নাইট ডিউটি আছে? ডিউটি তো আছেই আমার। ডিউটির মাঝেও বইয়ের জন্য একটু সময় চুরি করেছি। সময় চুর হলাম আজ তোমার জন্য। হ্যাঁ, আর্মির মেজর হয়েও এখন বইয়ের জন্য চুর হয়ে গেলেন। হাই রে! অন্যদিকে ইরান জীবনের মজার এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে। বিয়ে হয়ে গিয়েছে, অথচ জীবনে যেন আগের মতোই। কলেজ পড়াশোনা সব চলছে, শুধু একটা জিনিসই বদলে গিয়েছে। তবে স্যার এখন তার স্বামী হয়ে গিয়েছে। যদিও শাসনটা এখন একটু বেড়েছে। আগে স্যার হয়ে শাসন করত, এখন স্বামীর অধিকার নিয়ে শাসন করে। শুধু বিয়ের দিন ব্যতীত দিয়ানার আসেনি, তবে মাঝে মাঝেই তারা বাইরে দেখা করছে। দিয়ানের কথা ভাবতে ভাবতে দিয়ানের কথা কল চলে আসে। ভিডিও কল দিয়েছে সে। ইরানের মুখে হাসি ফুটে ওঠে। সে মুচকি হেসে কল রিসিভ করে। স্ক্রিনে দিয়ানের মুখ ভেসে উঠতে ইরানের চোখ দুটো যেন আলোর মতো ঝলঝল করে ওঠে। কি ব্যাপার, আজ এত খুশি কেন? এমনি। তবে আপনাকে কেমন উস্কো খুস্কো দেখাচ্ছে। অসুস্থ? কিছুটা হালকা জ্বর এসেছে। অথচ দেখো বউটার কাছে নেই আমাকে সামলাতে। ইরান যেন তার অসুস্থতাকে পাত্তা দিল না, এমন ভাব করে উল্টো বলে উঠে, আপনাকে সামলানো আমার কাজ নাকি? অবশ্যই বিয়ের কাগজে সই করার সাথে সাথে তোমার ডিউটি শুরু হয়ে গিয়েছে মিসেস। ইরান চোখ ঘুরিয়ে বলে, তাহলে আপনার ডিউটি কি? দিয়ান একটু ঝুঁকে স্ক্রিনের দিকে আসে। গলার সুরটা নরম করে বলে, তোমাকে আগলে রাখার সব সময়। দিয়ান শুষিয়েছিল। লোকটা ছোট্ট চোখ করে একটু লাল হয়ে আসে। ইরানের মায়া হয়। সে নরম সুরে বলে, মন খারাপ নাকি লাগছে? ওষুধ নিয়েছেন? সেরে যাবে শীঘ্রই। তুমি পাশে থাকলে ভালো হতো। আমি তো কিছুই পারি না। সামান্য জ্বর হলে কি করতে হয় তাও জানি না। আমি থাকলেও আপনার কোনো সেবাই করতে পারতাম না। তোমার সেবার প্রয়োজন নেই, আমার তোমাকে প্রয়োজন। তোমার উপস্থিতি আমার ভালো হয়। ভালো হওয়ার জন্য ওষুধ কার্যকরী করে। ইরান লজ্জা পেয়ে যায়। বিয়ের পরে এই দূরত্বটাকে ইরানের জীবনে কোনো প্রভাব ফেলতে পারেনি। প্রতিদিন সময় করে দিয়ানের গ্রুপে জয়েন করে খবর নেওয়া
কখনো দূরত্বের কথায় মাথায় আসেনি। তার ওপর নিয়মিত কলেজ, প্রাইভেট যাওয়ার প্রতিনিয়ত দেখা যাচ্ছে তাদের। তবে কলেজের কেউ এখনও তাদের বিয়ের খবর জানে না, জানানি কেউ নেই। একেতে ইরানের বিয়ের বয়সই হয়নি, তার ওপর দিয়ান তার কলেজের টিচার, স্টুডেন্টদের মাঝে অনেক কথাই উঠবে। সেসব বিপদ থেকে বাঁচতে আরও জানা হয়নি। দিয়ান যথেষ্ট চেষ্টা করে ক্লাসের ইরানের দিকে নজর দিতে নেয়। তারপর ইরানের দিকে নজর পেলে গেলে তার দৃষ্টি নরম হয়ে আসে, আগের মতো কঠোরতা দেখাতে পারে না। এটা কি এখন দিয়ানের জন্য সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে? তুবা তার কথা রেখেছে, সব ভুলে গিয়ে আগের মতো পড়াশোনায় মনোযোগ দিয়েছে। তবে মাঝের কিছুটা সময় পড়াশোনা থেকে দূরে সরে যাওয়ায় তার কঠোর পরিশ্রম করতে হচ্ছে। ভার্সিটির এক্সামগুলোতে খুব কাছে থেকেও সে সেন্স পাচ্ছে না। প্রিপারেশনের খামতি রয়ে গিয়েছে। দুদিন পর তার আরেকটা ভার্সিটি এক্সাম আছে, এতে তাকে চান্স পেতেই হবে। সে দ্রুত নিয়ে সে প্রিপারেশন নিচ্ছে। তবে হঠাৎই পিয়ার কল আসে তার ফোনে। কল রিসিভ করতেই পিয়া জানায় দ্রুত তার কলেজের সামনে আসতে। তুবা ভয় পেয়ে যায়। পিয়ার অবাক হয়ে কিছু হলো নাকি, মাকে জানিয়ে সে দ্রুত বেরিয়ে আসে। সূর্য তখন মাথার অপর থেকে কিরণ দিচ্ছে। ছোট্ট একটা পার্স হাতে তুবা গাড়ির উদ্দেশ্যে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে একটা অটো পেয়ে যায়। তবে নিত্যদিনের মতো জ্যাম আটকে পড়ে। চারপাশে গাড়ি কালো ধোঁয়া আর ধুলাবালিতে বেহাল অবস্থা। তখনই তার অটোর পাশে একটা বাচ্চা ছেলে এসে দাঁড়ায়। তুবা মনে করে সাহায্যের জন্য এসেছে হয়তো। পার্স থেকে টাকা বের করে দিতে নিলে বাচ্চা ছেলেটা হঠাৎ তার পার্স টেনে নিয়ে দৌড় লাগায়। তুবা চিৎকার করে উঠে। পার্সের টাকার পরিমাণ কম হলেও ফোনটা আছে তার। তুবা সবকিছু পরোয়া না করে পিছনে দৌড়ায়। তবে বাচ্চাটিকে নাগল পায় না, ব্যর্থ হয়ে দাঁড়িয়ে পড়ে। কিছু করার আর নেই। পরে জিডিপি করে ফোন পাওয়ার আশা করা ছাড়া উপায় নেই। আপাতত রিক্সা করে পিয়ার কাছে চলে যাবে। পিয়া পরে ভাড়া দিয়ে দিবে। এসব ভাবতে ভাবতে সে পিছু ঘুরে চলে যেতে নিলেই পিছন থেকে একটা ছেলের ডাক এসে থেমে যায়। আপু, আপনার ব্যাগ। তুবা পিছনে ফিরে দেখে দেখতে রোগা পাতলা একটা ছেলে তাকে ডাকছে। ছেলেটার হাতে তার ব্যাগটা ধরা। আপা, আপনার ব্যাগ নেন। পোলাটা কিছুই নিতে পারেনি, সবই আছে, তাও আবার দেখে নেন। তুবা ব্যাগ খুলে সব ঠিকঠাক দেখে মুচকি হেসে বলে ধন্যবাদ ভাইয়া। আমি না, আরেকটা ভাইয়া পোলার থেকে ব্যাগটা উদ্ধার করেছে। আমার বলল আপনার দিতে। কে দিয়েছে? ছেলেটা পিছনে ফিরে আর পায় না তাকে। তার কাজ শেষে সে চলে যায়। তুবা আর বেশি না ভেবে রিকশায় উঠে পড়ে। পিয়া কলেজের সামনে নেমে ভাড়া দিয়ে ব্যাগে একটা বাড়তি কাগজ দেখে। আগে চেক করার সময় খেয়াল করেনি, এখনও না দেখে তাড়াতাড়ি পিয়ার কাছে যায়। পিয়া তাকে দেখে হেসে বলে দেরি করলি কেন? কখন থেকে অপেক্ষা করছিলাম আমি। আরে কত কাহিনী হয়ে গেল, পরে বলবো, আগে বল হঠাৎ এভাবে কেন ডাকলি? পিয়া ফিক করে হেসে বলে ঘুরতে মন চাচ্ছিল, আমার তো আর কেউ নেই, তাই তোকে ডেকে আনলাম। আপু, এত বেশি বেশি হয়ে গেল না? আমাকে ভয় পাওয়া দিচ্ছিলে। তোবার এক বাহু হাতের মাঝে গুজে নিয়ে রিপিয়া বলে আরে চল তো, আজকে সব জাতের আচারটাই কিপ করব। কতদিন ধরে আচার খাই না। আর তোকেও ফুচকার টিট দেব। আমার লক্ষ্য বোন, চলো তাড়াতাড়ি। দু বোন মিলে রওনা করে একটা ক্লান্ত সময় কাটার জন্য। পিয়া এমন করার পিছনে আরেকটা কারণ রয়েছে। তোবাকে সেই দিন পড়াশোনার কথা বলার পর থেকে মেয়েটা এতটাই পরিশ্রম করা শুরু করেছে যে চারপাশের দিকে কোনো খেয়ালই নেই। আর পরীক্ষার আগে একটু মাইন্ড ফ্রেশ করা বড্ড জরুরি। তাই তো পিয়া বুদ্ধি করে বোনটাকে ডেকে এনেছে। একটু খোলা আবহাওয়া দু বোনের সময় কাটানোর হবে, তবুও মনটা একটু ফ্রেশ হবে। ফ্রেশ মনে ভালো করে পরীক্ষা দিতে পারবে। আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।